সহজলেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং এই সমস্ত ভিডিও যদি পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে তোমরা সহজলেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো আমরা এখন সিলেবাস নাম্বার বিভাজন আর প্রশ্নপত্রটি দেখে নিই। তো সিলেবাসের মধ্যে দেখো তোমাদের 2 নম্বর যে অধ্যায় রয়েছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, ঠিক আছে। এই অধ্যায়টা রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে। এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্ন থাকবে, একটি এসিকিউ, একটি 2 নম্বর, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এমসিকিউ আর এসিকিউ এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। এরপর 3 নম্বর তোমাদের যে অধ্যায় রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এর প্রথম পর্যায়টা রয়েছে, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের মধ্যে। এখান থেকে 1 নম্বর একটা থাকবে তোমাদের এমসিকিউ প্রশ্ন, একটি এসিকিউ, একটি 2 নম্বর, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ওকে। তো তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন 2টি দেওয়া থাকবে, 2টি অধ্যায় থেকে একটি করে দেওয়া থাকবে, 2টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি অধ্যায় থেকে একটি করে 2টি দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটির উত্তর লিখতে হবে। 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি, সেখান থেকে একটির উত্তর লিখতে হবে। আর 2টি এসিকিউ দেওয়া থাকবে 1 নম্বর মানের, 2টির উত্তর লিখতে হবে এবং 3টি দেওয়া থাকবে এমসিকিউ, সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 15 নম্বরের প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। তো এই 15 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন একটা প্রশ্নপত্র দেখে নিই, নমুনা প্রশ্নপত্র কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র, যেখানে 1 নম্বর জায়গায় দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বর, এখান থেকে সঠিক উত্তর যেটা হবে বেছে নিয়ে লিখতে হবে। 2 নম্বর জায়গায় দেওয়া আছে অতি সংক্ষেপে উত্তর লেখো, এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো 2টি লিখতে হবে, এখানে প্রশ্নের মান 1 নম্বর করে। 3 নম্বর জায়গায় দেওয়া আছে সংক্ষেপ উত্তর লেখো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। 2টি প্রশ্ন দেওয়া আছে, একটির উত্তর লিখতে হবে। 4 নম্বর জায়গায় দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, এখানেও 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। আর 5 নম্বর জায়গায় কি দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, এখানেও 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 5 নম্বর। তো এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানের, ওকে। তো এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কী হবে সেগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্ন আমাদের কি ছিল, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 3 = 3। কয়ের জায়গায় দেওয়া আছে আদিম মানুষ প্রথমে রান্না করা পোড়া মাংস, কাঁচা মাংস ও ফলমূল খেত। তো আদিম মানুষ প্রথমে কি খেত, কাঁচা মাংস আর ফলমূল, ঠিক আছে, এইগুলো খেত। এরপর ক্ষয়ের দাগে হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো হরপ্পা সভ্যতা এটা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা, ঠিক আছে। কয়ের দাগে কী দেওয়া আছে, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা না আগুন। তো আদিম মানুষের জীবনের প্রথম জরুরি যে আবিষ্কার সেটা হচ্ছে আগুন। নেক্সট দেখো 2 নম্বর দাগে অতি সংক্ষেপ উত্তর লেখো, ঠিক আছে। 1 × 2 = 2। কয়ের দাগে দেওয়া আছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন। তো এখানে আমরা উত্তর কী লিখবো, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, ওকে। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে দাবানল কাকে বলে। তো দাবানল কাকে বলে উত্তর লিখবো, বনে আগুন লাগাকে বলা হয় দাবানল, ওকে। এর প্রশ্ন দেখো 3 নম্বর দাগে সংক্ষেপে উত্তর লেখো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। তো প্রথমে কয়ের দাগে দেওয়া আছে আদিম মানুষের জীবন কেমন ছিল। উত্তর লিখবো আমরা এখানে, আদিম মানুষরা চাষবাস জানতো না, তারা পশু শিকার করে কাঁচা মাংস ও ফলমূল খেয়ে জীবন ধারণ করত। ক্রমে তারা পশুপালন শেখে, ঠিক আছে, তাই নিজেদের খাবার ও পালিত পশুর খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এজন্যই আদিম মানুষ যাযাবর জীবনযাপন করতো, ঠিক আছে। তো আদিম মানুষের জীবন কেমন ছিল সেটা আমরা এভাবে লিখলাম। এখন যদি তোমাদের বলে আদিম মানুষ যাযাবর জীবনযাপন করতে কেন, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই একই রকম উত্তর কিন্তু লিখতে পারো, ওকে। এরপরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে লেখো। তো হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে আমাদের লিখতে হবে। আমরা লিখছি এখানে হরপ্পা সভ্যতায় বিকশিত কারিগরি শিল্পগুলি হলো, 1 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতায় ধাতুর শিল্পের কারিগররা ধাতুর যন্ত্রপাতি, বাসনপত্র প্রভৃতি তৈরি করত। 2 নম্বর হচ্ছে পাত্রের কারিগররা থালা, বাটি, ঠিক আছে, রান্নার বাসন প্রভৃতি তৈরি করত। মৃৎপাত্র মানে হচ্ছে মাটির পাত্র, ঠিক আছে। এরপর 3 নম্বর কাপড় বোনার কারিগর বস্ত্রশিল্পের বিকাশ ঘটিয়েছিল, যারা কাপড় বুনতো তারা বস্ত্রশিল্পের বিকাশ ঘটিয়েছিল। 4 নম্বর হচ্ছে গয়না শিল্প ও প্রস্তর শিল্প এই সময় বিকশিত হয়েছিল, ঠিক আছে। 2 নম্বর এছাড়াও ইট শিল্প, চীনামাটির শিল্প, হাতির দাঁতের শিল্প প্রভৃতি এই সময় বিকশিত হয়েছিল।
ওকে, এভাবে আমরা লিখলাম হরপ্পা সভ্যতার শিল্প সম্পর্কে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 3 নম্বর দেওয়া আছে। পরের দাগে দেওয়া আছে আদিম মানুষ জোট বাঁধলো কেন? তো লিখবো আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতো। 1 নম্বর হচ্ছে তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2 নম্বর হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারত। 3 নম্বর হচ্ছে জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। ঠিক আছে, এরপর আমরা লিখছি জোট বাঁধার ফল বা জোট বেঁধে থাকার ফলে কি হলো। তো জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন হচ্ছে 1 নম্বর তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2 নম্বর অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। তো এইভাবে আমরা লিখলাম আদিম মানুষ কেন জোট বাঁধলো এবং জোট বাঁধার ফলে কি হয়েছিল। এরপর ক্ষয়ের দাগে রয়েছে হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। তো আমরা এখানে উত্তর লিখব হরপ্পার অধিবাসীরা অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্যে রীতিমতো দক্ষ ছিল। স্থলপথে ও জলপথে সুমের, ব্যাবিলন, পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশের সঙ্গে তারা বাণিজ্য চালাতো। অন্যদিকে গুজরাটের লোথালেন তারা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। এখানে জাহাজ মেরামতির জন্য এবং বাণিজ্য দ্রব্য মজুত করার জন্য গুদাম ঘরের অস্তিত্ব পাওয়া গেছে। বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য হলো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, ঠিক আছে, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানিকৃত দ্রব্য হলো বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। ঠিক আছে, তো এই হচ্ছে হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা এখানে লিখলাম। এরপরের প্রশ্ন দেখো 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর। ঠিক আছে, তো নাম্বার কয়ে দেওয়া আছে হরপ্পার লিপি সম্পর্কে লেখো। তো হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে আমরা লিখছি প্রায় ইতিহাস যুগের সভ্যতা হরপ্পা সম্পর্কে জানতে এই সভ্যতায় প্রাপ্ত লিপির গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, হরপ্পা সভ্যতার লিপি 1 নম্বর হচ্ছে দুর্বোধ্য লিপি। ঠিক আছে, হরপ্পা সভ্যতার যে লিপিগুলো পাওয়া গেছে সেগুলো দুর্বোধ্য। তো হরপ্পাবাসীরা লিখতে পারতো, কিন্তু এই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি। শুধু লিপি দেখে এই সভ্যতা সম্বন্ধে খানিকটা অনুমান করা গেছে। ওকে, 2 নম্বর সাংকেতিক লিপি। হরপ্পার লিপিগুলি সাংকেতিক। লিপিগুলিতে সর্বমোট 375 থেকে 400টির মতো চিহ্ন আছে। তবে মনে করা হয় হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না এবং লিপিতে ব্যবহৃত ছোট চিহ্নগুলি সম্ভবত সংখ্যাকে বোঝাতো। 3 নম্বর হচ্ছে লিপি লেখার নিয়ম। হরপ্পার লিপিগুলি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। ঠিক আছে, 4 নম্বর দ্রাবিড় ভাষার সঙ্গে মিল। অনেকের অনুমান দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। 5 নম্বর হচ্ছে মাধ্যম। এখানে আমরা লিখছি পাত্র, সিলমোহর, তামার ফলক সহ নানা জিনিসের ওপরেই হরপ্পার লিপির খোঁজ পাওয়া গেছে। অর্থাৎ এই সমস্ত জিনিসের ওপর হরপ্পার আর কি। এই সভ্যতার ঢোলাবিরা কেন্দ্র থেকে সাইনবোর্ডের মতো একটি জিনিস মিলেছে। ঠিক আছে, এইভাবে আমরা লিখলাম এটা হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে আমরা এখানে লিখলাম। তো এরপর দেখো পরের প্রশ্ন রয়েছে যেটা ক্ষয়ের দাগে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। তো আগুন জ্বালাতে শেখার ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল আদিম মানুষের। তো প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। আগুন জ্বালাতে শেখার ফলে মানুষের যে সমস্ত সুবিধাগুলো হয়েছিল তার মধ্যে 1 নম্বর হচ্ছে আদিম মানুষেরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেল। ঠিক আছে, শীতের হাত থেকে রক্ষা পায় আগুন জ্বালানোর ফলে। 2 নম্বর আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায় সেহেতু এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষেরা রক্ষা পায়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে তখন থেকে তারা কাঁচা মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করলো। ঠিক আছে, যখন থেকে তারা আগুন জ্বালাতে শুরু করলো তখন থেকে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। অন্যদিকে দেহাবয়বেও নানা পরিবর্তন হতে শুরু করে। ঠিক আছে, চোয়াল শুরু হয়, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হতে থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আদিম মানুষের আগুন জ্বালানো শেখার পর যে সমস্ত সুবিধাগুলো হয়েছিল সেগুলো হচ্ছে আমরা এখানে লিখলাম। ওকে, তো এটা ছিল ক্লাস 6-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের। এখানে ইতিহাস বিষয়ের তোমাদের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। ঠিক আছে, আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে ভিডিওটিকে তোমরা কী করবে, আমাদের সহজ লেসন অ্যাপটিকে কিন্তু ফোনে ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।